Hello and welcome you all to the another lecture of Physitronics building the concepts of physics. আগের ক্লাসে আমরা গ্যাসের আচরণে গাণিতিক সূত্রাবলীগুলো আলোচনা করেছি এবং সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আজকে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। তো কিভাবে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে হবে সেগুলো আমরা এই ভিডিওতে জানব। ঠিক আছে, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার। বাট এসটিপিতে তারপর বলেছে অপরিবর্তিত উষ্ণতা। তাহলে উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, উষ্ণতা অপরিবর্তিত থাকলে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব? অপরিবর্তিত হলে বয়েলের সূত্র প্রযোজ্য। বয়েলের সূত্রে উষ্ণতা স্থির থাকে, তাহলে আমরা কি বলবো? উষ্ণতা অপরিবর্তিত হলে বয়েলের সূত্র প্রযোজ্য। এইবারে আমাদের বলা আছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এতে চাপ কত হবে? চাপ P1 যেটা হয় 76 সেন্টিমিটার mmH, 76 সেমি mm, সরি 76 সেন্টিমিটার H। আর mmHg তে হলে সেটা কত হয়ে যাবে? 760, একটা জিরো অ্যাড হয়ে যাবে। আর সেই সময় এসটিপি তে আয়তনটা বলা আছে, তাহলে আয়তন E1 আমরা কি লিখতে পারি? 52 মিটার কিউব। ঠিক আছে, এইবারে চাপ P2 কত বলা আছে? P2 বলা আছে 104 সেন্টিমিটার H। এবার আমরা এখান থেকে কি করতে পারি? এই যে মিটার কিউব রয়েছে, কারণ এটা সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তাহলে আমরা কি করতে পারি? মিটার কিউবকে সেন্টিমিটার নিয়ে। তাহলে আমাদের কি করতে হবে? মিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। এবারে যেহেতু কিউব আছে, তাহলে আমরা কত দিয়ে গুণ করব? 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করব, সেন্টিমিটার কিউব। এই হলো। এবার আমাকে বার করতে হবে যে 104 সেন্টিমিটার H চাপে গ্যাসটির আয়তন কত হবে, এবং সেই আয়তনটা আমরা ধরে নিচ্ছি এটা কিন্তু প্রাথমিক চাপ আমরা বলতে পারি, যেহেতু P1 প্রাথমিক ধরেছি, ঠিক একইভাবে এটা হচ্ছে প্রাথমিক আয়তন। এটাকে আমরা লিখতে পারি প্রাথমিক অন্তিম চাপ, আর এটা হচ্ছে অন্তিম আয়তন। ঠিক আছে, সেটাকে আমরা V2 দিয়ে লিখি। V2 কত হবে? V2 আমাদেরকে বার করতে হবে। বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? কেন বয়েলের সূত্র প্রযোজ্য? কারণ কোশ্চেনে বলা আছে অপরিবর্তিত উষ্ণতায়, তাই আমরা কি করবো? বয়েলের সূত্র ব্যবহার করি। বয়েলের সূত্র থেকে পাই কি পাবো? P1 V1 is equal to P2 V2। তাহলে এখান থেকে আমাকে V2 টা বার করতে হবে। V2 বার করতে হলে কি করতে হবে? P1 V1 by P2। এবার P1 কত? P1 76 সেন্টিমিটার H। তারপর V1 কত? 52 into 10 to the power 6 divided by P2 কত? 104। ঠিক আছে, এইবারে আমাদেরকে এটাকে কাটাকুটি করে ফেলতে হবে। কাটাকুটি করলে কত হবে? 52 আর 104 কাটলে কত হবে? 2 হবে। 2 আর 76 কাটলে কত হবে? 38 হবে। তাহলে রেজাল্টটা কত হলো? 38 into 10 to the power 6 সেন্টিমিটার কিউব। আর যদি সেটাকে আমরা মিটার কিউবে নিয়ে যাই, তাহলে মিটার কিউবে কত হয়ে যাবে? সেটা মিটার কিউবে কত হয়ে যাবে? আমাকে মিটার কিউবে নিয়ে যেতে গেলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 38 মিটার কিউব। তো এরপরে আমরা সেকেন্ড প্রবলেমে চলে আসি। কোশ্চেনটা কি বলছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের চাপ দ্বিগুণ, আয়তন অর্ধেক করা হলো। তার মানে আমাদের যে প্রাথমিক চাপ ছিল, প্রাথমিক চাপ যদি আমরা P1 নেই, সেটাকে আমি ধরে নিলাম P ধরি, ও প্রাথমিক আয়তন কি করলাম? V1 ইকুয়াল টু V ধরে নিলাম।
এটাও ধরে নিলাম। আমরা প্রথমেই লিখে দিতে পারি এটাকে, যে ধরি বা মনে করি যে প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু পি, এবং প্রাথমিক আয়তন P1 ইকুয়াল টু ডি। কোশ্চেনে বলা আছে যে কি করা হয়েছে, চাপ দ্বিগুণ করা হয়েছে। তাহলে অতএব কি আমরা লিখতে পারি, অন্তিম চাপ কি লিখতে পারি, কিন্তু ভালো করে বুঝবে, চাপ দ্বিগুণ তার মানে যেটা ছিল তার দ্বিগুণ করতে হবে, তার মানে 2p করতে হবে। এবং অন্তিম আয়তন কি হবে, অন্তিম আয়তন যেটা ছিল তার অর্ধেক হয়ে যাবে, মানে ভি ছিল তার অর্ধেক মানে v/2 হয়ে যাবে। এইবারে উষ্ণতা কত বলা আছে, প্রাথমিক উষ্ণতা কত বলা আছে, 0°C। এবার আমরা যখন হিসাবটা করি, আমাদের যে ফর্মুলা ছিল P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2, সেখানে কিন্তু T1 টা ক্যাপিটাল ছিল, T1 ক্যাপিটাল মানে কেলভিন স্কেলে ছিল। তাহলে আমরা কি করব, প্রাথমিক উষ্ণতা যেটা রয়েছে সেটাকে আমরা কি করব, T1 ধরবো। T1 টা হচ্ছে কেলভিন স্কেলে নিতে হবে, তার মানে 0°C কত হয়ে যাবে সেটা, 273 প্লাস 0 কেলভিন, 273 কেলভিন। ঠিক একইভাবে আমাকে বার করতে বলেছে যে অন্তিম উষ্ণতা কত হবে। তার মানে এখানে তিনটেই কিন্তু চলরাশি। P1 মানে চাপ, মানে চাপ পরিবর্তন হয়েছে, আয়তন পরিবর্তন হয়েছে, উষ্ণতা একটা দেওয়া আছে, অপরটা বার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র ছিল সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই। সূত্র থেকে কি পাবো, সূত্রটা কি ছিল মনে আছে, P1 V1 by T1 is equal to P2 V2 by T2। এই সূত্র ছিল। বয়েলের থেকে ছিল P1 V1 equal to P2 V2, আর চার্লসের থেকে ছিল V1 by T1 equal to P2 V2 by T2। তো দুটোকে এক জায়গায় করলে আমি কি পাচ্ছিলাম, P1 V1 by T1 is equal to P2 V2 by T2। এবারে ভ্যালু বসাবো, ভ্যালু কত বসাবো, P1 এর জায়গায় কি বসাবো, P বসিয়ে দেবো। V1 এর জায়গায় কি বসাবো, V বসিয়ে দেবো। P1 এর জায়গায় কত বসাবো, 273 বসাবো, তাই তো। P2 এর জায়গায় কি বসাবো, P2 এর জায়গায় 2p বসাবো। V2 এর জায়গায় কি বসাবো, V/2 বসাবো। আর কিন্তু যেমন আছে তেমন থেকে যাবে, P2 টা যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে একটা করতে পারি যে 2 কেটে দিলাম, আর বোথ সাইড থেকে PV ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/273 পড়ে থাকবে। আর এখানে কি থাকবে, 1/T2। তাহলে T2 সমান সমান কি আসবে, T2 সমান সমান আসবে 273 কেলভিন। যদি সেন্টিগ্রেডে বলি তাহলে কত আসবে, 0°C। এবার আমরা পরবর্তী পার্টে চলে আসি, থার্ড প্রবলেম নিয়ে। একটি ফ্লাস্কের আয়তন 500 ml ছিল, স্থির চাপে, তার মানে চাপ যখন স্থির, স্থির চাপে কোন সূত্র প্রযোজ্য হবে, স্থির চাপে, চাপ থেকে মনে রাখার জন্য বলেছিলাম চার্লসের সূত্র মনে রাখবে। চাপ যখন স্থির থাকে তখন চার্লসের সূত্র প্রযোজ্য হয়। এবার চার্লসের সূত্র কি ছিল দুটো গ্যাসের জন্য, সেটা মনে আছে। চার্লসের সূত্র আমরা যদি মনে করি তাহলে কি হবে, V1/T1 is equal to V2/T2। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমাদের দেখতে হবে যে V1 T1 V2 T2 কোনটা দেওয়া আছে বা কোনটা দেওয়া নেই। তাহলে এরপরে আমরা দেখবো প্রাথমিক আয়তন কত। প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন আমরা যদি লিখি V1 কত, 500 ml। আর প্রাথমিক উষ্ণতা কত, প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা যদি T1 লিখি তাহলে সেটা হচ্ছে 273 এর সঙ্গে 25 যোগ করতে হবে, তাহলে কেলভিনে পেয়ে যাব 298 কেলভিন। আর অন্তিম উষ্ণতা কত, অন্তিম উষ্ণতা আমরা যদি দেখি, একদম সহজভাবে কোশ্চেনটা দেওয়া আছে, 25 থেকে 35 হয়েছে, তার অন্তিম উষ্ণতা 35°C। তার মানে 273 এর সঙ্গে 35 যোগ করতে হবে, তাহলে কেলভিন পেয়ে যাব কত হবে, 308 কেলভিন।
ব্যাস, এবারে এখান থেকে আমাদের কি বার করতে হবে তাহলে? ওই ফ্লাস্ক থেকে কত আয়তন বেরিয়ে আসবে, মানে অন্তিম আয়তন T2 বার করতে হবে। অন্তিম আয়তন T2 কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে V1/T1 is equal to V2/T2। এবারে এখানে আমাদের কি করতে হবে? V2 ভ্যালু বার করতে হবে। তাহলে V2 কি হবে? V1/T1 ইন্টু T2। তাহলে V1 কত আছে? V1 500 ml আছে। আচ্ছা, T1 কত আছে? T1 যদি দেখি তাহলে 298। আর তোমার T2 কত আছে? T2 308 আছে। এবার এটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করবে, যেটা আসবে সেটা হচ্ছে 516.78। 516.78 ml আসবে। ঠিক আছে, এটা আসবে। কিভাবে আসবে দেখা যাক। এটাকে যদি আমরা ভাগ করি কত হবে? এটা 154 হবে। আর এটা কত হবে? 149। ঠিক আছে, 149 হবে। এবার এটাকে গুণ করে এটা দিয়ে ভাগ করলে মোটামুটি এই রেজাল্টটা আসবে। তো তোমাদের চার্লসের সূত্র ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো করতে হবে আমরা শিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 516.78। তাহলে সেখান থেকে আমরা আগের যে আয়তন সেটাকে বাদ দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, মানে 10 ডিগ্রি পরিবর্তনের জন্য কতটা বেরিয়ে যাবে, বাতাস বেরিয়ে যাবে। তার জন্য কি করতে হবে? 516 মাইনাস 500, 516.78 মাইনাস 500 ml, তাহলে ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 16.78 ml আয়তনের বাতাস বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে আসি। 300 কেলভিন উষ্ণতায়, তার মানে উষ্ণতা দেওয়া আছে। উষ্ণতা কত দেওয়া আছে কেলভিনে যদি নেই, তাহলে এখানে T ইকুয়াল টু 300 কেলভিন দেওয়া আছে। mmHg চাপ, কিন্তু আমাদের যে গ্যাসের আয়তন নির্ণয় করতে বলেছে সেটা বার করতে বলেছে লিটার অ্যাটমসফিয়ার এককে। তো মানে এটা আয়তনটা লিটারে কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব? এই যে চাপের যে একক সেটাকে আমরা mmHg থেকে এটিপি তে নিয়ে যাব। আর এটিপি তে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 760 দিয়ে ভাগ করে দিতে হবে। 760 যদি সেন্টিমিটার এইচজি হতো তাহলে আমাকে 76 দিয়ে ভাগ করতে হতো। 76 সেমি হয় এইচজি। আর যেটা এমএম এ যদি হয় সেটা 760 হয়। তাহলে আমাকে 760 দিয়ে ভাগ করতে হলো। এটাকে কাটাকুটি করলে কত হবে? 3/4। তাহলে কত হবে? 0.75 atm অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, এবারে এখানে যে কার্বন ডাই অক্সাইডের ভর দেওয়া আছে, তার মানে CO2 এর ভর ডাব্লিউ কত দেওয়া আছে? ডাব্লিউ দেওয়া আছে 2.2 গ্রাম। এখানে গ্রাম হবে কোশ্চেনে, নিশ্চয়ই গ্রাম আছে। হ্যাঁ, কোশ্চেনে আমাদের গ্রাম আছে এই জায়গাটায়। তো এটা হবে 2.2 গ্রাম। হলো, 2.2 গ্রাম আছে। আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কারণ জানা আছে আণবিক ভর কত? আণবিক ভর হয়, আণবিক ভরকে এম দিয়ে লেখা হয়। কার্বনের জন্য আসবে 12, অক্সিজেনের জন্য আসবে 16, কিন্তু O2 আছে, তার মানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল কত হয়ে যাবে? 12 যোগ 32, তাহলে টোটাল কত হয়ে গেল? 44। 44, এটা হচ্ছে আণবিক ভর, যেটা হচ্ছে 44 গ্রাম। এবার এখান থেকে আমাকে এন বার করতে হবে। এন এর ফর্মুলা কি ছিল? মোল সংখ্যা যেটা, মোল সংখ্যার ফর্মুলা মনে আছে? মোল সংখ্যা কি ছিল? W/M। তাহলে W কত? 2.2, M কত? 44। মানে এটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করলে কত আসবে? 0. দেখো এখানে কি করছি, 22, 44। এখান থেকে আমি দশমিক তুলে দিলে নিচে 10 আসবে। এটা কেটে গেলে কত হবে? 2 হবে। তাহলে কত হলো? 1/20। 1/20 কে যদি লিখি তাহলে কত আসবে? 0.05। 0.05, তাহলে এন পেয়ে গেলাম। পি জানি, টি জানি, ভি বার করতে পারবো না? আরো জানি, আর কত হয় লিটার অ্যাটমসফিয়ারে? আর হয় তোমার 0.00। আর এর ভ্যালু কত হয়?
0.0, এটা কোশ্চেনে দেওয়া থাকবে 082 লিটার অ্যাটমসফেরিক প্রেসার, লিটার অ্যাটমসফিয়ার, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, এটা কোশ্চেনে গিভেন থাকবে। ঠিক আছে, আর এর ভ্যালুটা। তাহলে আমরা কি করব, ওই যে আমরা লাস্টে ফর্মুলা আগের দিন লিখে দিয়েছিলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি, ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে আমরা ভিটি পেয়ে যাব, কি পাবো, এনআরটি বাই টি। এন কত, এন হচ্ছে আমাদের 0.05, আর কত 0.082, টি কত 300 কেলভিন, আর পি হচ্ছে তোমার কত, পি আমরা এখানে বার করেছি 0.07, সরি 0.75 এটিএম, 0.75 এটিএম। এইবারে এই যে রেজাল্ট আমরা পেলাম, এই রেজাল্টকে যদি আমরা সলভ করি, আমাদের ফাইনাল যে রেজাল্ট আসবে 1.64 লিটার। ঠিক আছে, এটাকে আমরা যদি সলভ করি আমাদের রেজাল্ট আসবে 1.64 লিটার। ঠিক আছে, কোশ্চেনে বলা আছে এসটিপি তে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর হচ্ছে 0.22 গ্রাম। তাহলে এসটিপি তে একটা গ্যাসের আয়তন কত হয় আমরা জানি। এসটিপি তে কোনো গ্যাসের আয়তন কত হয়, কোনো গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার হয়, তাই তো 22.4 লিটার হয়। যদি এটাকে এমএল এ নিয়ে যাই তাহলে 22.4 এর সঙ্গে 1000 গুণ হবে, 1000 ml, তাহলে কত হবে 22,400 ml। এইবারে আমাকে কি করতে হবে, 112 ml আয়তনের ভর কত, ভর বলে কত 0.22 গ্রাম। তাহলে 1 ml আয়তনের ভর কত 0.22 বাই 112 গ্রাম। এবার আমাকে বার করতে হবে কত এসটিপি কে, আর এসটিপি মানে কত 22,400 ml। তাহলে 22,400 ml আয়তনের ভর কত হবে 0.22, 22,400 বাই 112, কাটাকুটি করলে এটা কত হয়ে যাবে 200। তাহলে এবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে 0.44 ইন্টু 100, তাহলে কত হয়ে যাবে 44 গ্রাম। তাহলে আমি কি পেয়ে গেলাম, কতগুলি অণু আছে তার আগে আমরা কি পেয়ে গেলাম, গ্যাসটি গ্রাম আণবিক ওজন পেয়ে গেলাম। গ্রাম আণবিক ওজন কত হলো 44 গ্রাম। তাহলে আমরা সেকেন্ড অ্যান্সারটা পেয়ে গেলাম, কি গ্যাসটি গ্রাম আণবিক ওজন, 44 গ্রাম। ঠিক আছে, গ্যাসটির গ্রাম আণবিক ওজন হচ্ছে 44 গ্রাম। এইবারে আমাদের বলেছে এসটিপি তে আমাদের অণুর সংখ্যা কত, এসটিপি তে যেমন 22,400 ml বা 22.4 লিটার হয়, সেখানে অণুর সংখ্যা কত হয়, এসটিপি তে 22,400 ml গ্যাসে অণুর সংখ্যা হয় 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে সেই এসটিপি তে 1 ml গ্যাসে অণুর সংখ্যা কত হবে, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 22,400। এবার আমাকে বার করতে বলেছে 112 ml এ কত হবে। তাহলে 112 ml আমরা বার করে ফেলবো, গ্যাসের অণুর সংখ্যা কত হবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 112 বাই 22,400, কাটলে কত হবে 200 হবে। এবারে যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে কত, 2 দিয়ে যদি কাটি তাহলে কত চলে আসবে 3.011, তাই তো 2 দিয়ে কাটলে কত হবে 3.011। আর যেহেতু 100 আছে মানে 2 দিয়ে ভাগ হয়ে গেছে, তাহলে 100 পড়ে রয়েছে, আর এখানে 10 টু দি পাওয়ার 23, 100 মানে 10 টু দি পাওয়ার 2, তাহলে কাটাকুটি করলে 10 টু দি পাওয়ার 21 পড়ে থাকবে। তাহলে এতটি অণু আমাদের আছে। তাহলে ওই নমুনায় আমাদের কতটি অণু আছে, তাহলে ওই নমুনায় 3.011 into 10 to the power 21 টি অণু আছে। ঠিক আছে, তো আমাদের এই যে আলোচনা হলো, এখানে আমরা মোটামুটি গ্যাসের আচরণ থেকে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করলাম। আরো প্রচুর প্রবলেম আছে, সেগুলো তোমরা সলভ করবে।
তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবো। তো এইভাবে যদি আমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করে ফেলতে পারি, আমাদের কিন্তু গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোনো অঙ্ক আটকাবে না। এবং আমি আগের যে ক্লাসটাতে নিয়েছিলাম সেখানে আমি কিন্তু সব সূত্রগুলো লিখে দিয়েছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে।